আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণী এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফি থেকে পেজ নম্বর 59 টু মার্কসের যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এখন থেকে তোমাদের হিস্ট্রি যেমন দিচ্ছি তার সঙ্গে সঙ্গে জিওগ্রাফিটাও কিন্তু শুরু করে দিচ্ছি। সেই জিওগ্রাফির 2 নম্বরের কোশ্চেনগুলো, যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ তোমরা সবাই জানো এবিটিএ টেস্ট পেপার থেকে কিন্তু প্রায় 60 থেকে 70% কোশ্চেন কিন্তু কমন থাকে। তার জন্য অবশ্যই তোমাদের 10টা মতো সেট করতে হবে। 10টা মতো সেট করলেই কিন্তু তোমরা 60% মতো কমন পাবে। চলো কোশ্চেনগুলো শুরু করা যাক। অবশ্যই খাতায় নোট ডাউন করবে। 1 নম্বর কোশ্চেন কি বলছে, মেরুপ্রভা কি? অ্যান্সার দেখো, মেরু অঞ্চলের 80 থেকে 300 কিলোমিটার উচ্চতায় এক প্রকার মৃদু বর্ণালী আলোকছটা দেখা যায়, যাকে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বা অরোরা বলে। উত্তর অক্ষাংশে এটি সুমেরু জ্যোতি বা সুমেরু প্রভা নামে কিন্তু পরিচিত, এবং দক্ষিণ অক্ষাংশে একে কিন্তু বলা হয় কুমেরু জ্যোতি বা কুমেরু প্রভা। উদাহরণ যদি দেই তাহলে কি বলবো না, মেরুজ্যোতি দেখার জন্য আদর্শ স্থান হলো কানাডার হাডসন উপসাগরের আশপাশ, উত্তর স্কটল্যান্ড, দক্ষিণ নরওয়ে এবং সুইডেনের আকাশে কিন্তু এরকম মেরুজ্যোতি দেখা যায়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে তা দেখবে, বায়ুচাপ অক্ষ কি? অ্যান্সার দেখো, ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলি অক্ষরেখা বরাবর নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন করে না থেকে জলভাগ ও স্থলভাগের ওপর ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে অবস্থান করে। বায়ুচাপ বলয়ের এই ছোট ছোট ভাগগুলিকে বায়ুর চাপ কক্ষ বলে। বায়ুচাপ কক্ষের বৈশিষ্ট্য কি আছে? দুটো বৈশিষ্ট্য অবশ্যই দিতে হবে, কারণ 2 নম্বরের কোশ্চেন মানে শুধু তুমি এইরকম ছোট একটা সংজ্ঞা দিয়ে চলে গেলে কিন্তু হবে না, বৈশিষ্ট্য অবশ্যই লিখতে হবে। অ্যান্সার কি বলছে? বৈশিষ্ট্যটা 1 নম্বর পয়েন্ট বলছে, বায়ুর চাপ কক্ষগুলির মধ্যে কোনোটিতে উচ্চচাপ ও কোনটিতে নিম্নচাপ বিরাজ করে। 2 নম্বর পয়েন্ট কি বলছে, অনেক সময় বিশেষ করে শীতকালে স্থলভাগের উপর অবস্থিত বায়ুর চাপ কক্ষগুলো উচ্চচাপ কেন্দ্রে এবং জলভাগের উপর অবস্থিত বায়ুর চাপ কক্ষগুলো নিম্ন কেন্দ্রে কিন্তু পরিণত হয়। 2 নম্বর কোশ্চেন কি বলছে, জলচক্র কাকে বলে? সংজ্ঞা দিয়েছে দেখো, সূর্যতাপে বিভিন্ন জলাশয় থেকে জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে উপরে উঠে মেঘরূপে ভেসে ভেসে বেড়ায় এবং তারপর মেঘের মধ্যে ভাসমান জলকণাসমূহ ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে। শেষে ওই বৃষ্টি বা তুষারগোলা জলের বেশিরভাগ অংশ নদ নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে যায় এবং সেখান থেকে আবার সূর্যতাপে বাষ্পীভূত হয়ে আবার উপরে উঠে যায়। এইভাবেই কিন্তু জল কখনো বাষ্প, এটা বাষ্প হবে, কারেকশন করবে একটু, বাষ্প কখনো মেঘ কখনো আবার অর্ধক্ষেপণ রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে অবিরামভাবে আবর্তিত হয়ে যে চক্র সৃষ্টি করে তাকেই কিন্তু আমরা জলচক্র বলবো। এর মধ্যে নদী হলো ভূপৃষ্ঠে এই জলচক্রের অনুভূমিক অংশ এবং বাষ্পীভবন ও অর্ধক্ষেপণ রূপে কিন্তু কাজ করে। তাহলে জলচক্র কি? জল প্রথমে বাষ্পীভূত হবে মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে আবার জলাশয়ের মাধ্যমে কি হবে, সেটি আবার বাষ্পীভূত হবে, আবার মেঘে রূপান্তর হবে, আবার মেঘ থেকে তুষার অথবা বৃষ্টিতে পরিণত হবে। এইভাবেই কিন্তু জলের যে চক্রাকার আবর্তন, এটাকেই কিন্তু আমরা জলচক্র বলবো। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, জোয়ার ভাটার 2টি কুফল লেখো। এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1 নম্বর পয়েন্ট বলছে, জোয়ার ভাটার মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনা সমূহ নদীর মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়। 2 নম্বর বলছে, দৈনিক 2বার জোয়ার ভাটা হওয়ার ফলে ভাটার টানে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। 3 নম্বর কোশ্চেন, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? না, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায় প্রধানত যান্ত্রিক পদ্ধতিতে কারখানায় গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণ করা হয়। এজন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় তার নাম কিন্তু স্ক্রাবার। এই স্ক্রাবার যন্ত্রে সাধারণভাবে দুভাবে গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণ বা নিষ্কাশন করা হয়, যথা কি 1 নম্বর হচ্ছে আর্দ্র স্ক্রাবার, 2 নম্বর হচ্ছে শুষ্ক স্ক্রাবার। আর্দ্র স্ক্রাবিংটা কি সেটা একটু জেনে নাও, কারণ এই কোশ্চেনটা কিন্তু 1 নম্বরে শর্ট কোশ্চেনও থাকে, আর্দ্র স্ক্রাবার কাকে বলে। এক্ষেত্রে কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস, ধূলিকণা প্রভৃতি বায়ু দূষককে কোনো জলীয় দ্রবণের মধ্যে চালনা করে বিশুদ্ধ বাতাস নির্গত করা হয়। একে কিন্তু আর্দ্র স্ক্রাবিং পদ্ধতি বলা হয়। আর শুষ্ক স্ক্রাবিং কি না, এই পদ্ধতিতে জলীয় দ্রবণ ছাড়াই বস্তুকণা ও দূষিত বাতাস স্ক্রাবারের মাধ্যমে পরিশ্রুত করে বিশুদ্ধ বাতাস নির্গত করা হয়। সাধারণত শুষ্ক স্ক্রাবিং পদ্ধতিতে অম্লধর্মী গ্যাস অপসারণ করা হয় অথবা বজ্র পৃথকীকরণ করা এটা সরি
অম্লধর্মী গ্যাস অপসারণ করা হয়, এটা স্পেস দেওয়া হয়নি। অথবা দিয়ে যে বজ্র পৃথকীকরণ কিভাবে করা হয় এই অ্যান্সারটা দেওয়া নেই, এটা আমি পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। চলো 4 নম্বর কোশ্চেন কি বলছে, ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও। ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও। অ্যান্সার কি বলছে না, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তা হলো কিন্তু ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন। তাহলে ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ধারণযোগ্য উন্নয়নটা কি না, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আমরা কিন্তু কী করবো, কোনো রকম অসুবিধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাবো, যাতে ভবিষ্যতের কথা মাথায় রেখে, সেটাই কিন্তু ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন। অথবা দিয়ে যে যে কোশ্চেনটা বলছে কি না, পোতাশ্রয় কাকে বলে না, বন্দরের যে স্থানে জাহাজ প্রাকৃতিক বিপর্যয়ের সময় নিরাপদে আশ্রয় গ্রহণ করে ও প্রয়োজনীয় মেরামতি করায় তাকে কিন্তু পোতাশ্রয় বলা হয়। 5 নম্বর কোশ্চেন, ধাপ চাষ বা ও ফালি চাষ বলতে কী বোঝো। ধাপ কেটে চাষ করাকেই আমরা ধাপ চাষ বলে জানি। মূলত পাহাড়ি অঞ্চলে যেখানে জল দাঁড়ায় না সেখানেই কিন্তু ধাপ চাষ করা হয়। এই ধাপ চাষে সাধারণত কি পাহাড়ি অঞ্চলে ধাপে ধাপে জল আটকিয়ে এই চাষ করা হয়। পক্ষান্তরে পাহাড়ের সরু ফালি আকারের জমিতে চাষাবাদ করার পদ্ধতিকে ফালি চাষ বলে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে কি না, ভারতের কৃষ্ণ মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। কৃষ্ণ মৃত্তিকা মূলত কি, কৃষ্ণ মৃত্তিকা মূলত গুজরাট, হ্যাঁ, রাজস্থান এই সমস্ত মানে রাজ্যগুলিতে দেখা যায়। আর এই মৃত্তিকা কি হয়, এই মৃত্তিকাতে প্রধানত তুলো চাষ বা কার্পাস চাষ হচ্ছে ভালো হয়। আর এই মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। ব্যাস এই দুটো বৈশিষ্ট্য দিয়ে দেবে, আমি লিখতে ভুলে গেছি, তোমরা কিন্তু অবশ্যই শুনে লিখে নেবে। আচ্ছা 6 নম্বর কোশ্চেন কি বলছে না, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানের চিত্র তোলা হয়, তাকে কিন্তু উপগ্রহ চিত্র বলা হয়। একই ইংরেজি ভাষায় একে কিন্তু স্যাটেলাইট ইমেজও বলা হয়। আরবিটার ভেহিকল এন্ডেভার থেকে কিন্তু নেওয়া পৃথিবীর পর্যবেক্ষণ চিত্র। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, বেঞ্চমার্ক বলতে কী বোঝো। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বেঞ্চমার্ক বলতে বোঝায় একটি মান বা মানদণ্ড যা কোনো নির্দিষ্ট কাজ বা কার্যকলাপের কার্যকারিতা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়, মানে একটা ইউনিট বা একক। এটি সাধারণত একটি মানদণ্ড বা মাপকাঠি হিসেবে কাজ করে, যা অন্যদের সাথে তুলনা করার জন্য ব্যবহৃত হয়। বেঞ্চমার্কিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিরা তাদের কর্মক্ষমতা উন্নত করার প্রয়োজনীয় মেরামত করা হয়, তাকে কিন্তু বেঞ্চমার্ক পদ্ধতি বলে। এটা তাকে পোতাশ্রয় বলা হয় এটা নয়, বেঞ্চমার্ক পদ্ধতি তাকেই বলে। এই নিচের লাইনটা কিন্তু নেবে না। 5 নম্বর কোশ্চেন কি বলছে, ধাপ চাষ ও ফালি চাষ, এটা তো বলেই দিয়েছি আগে। আচ্ছা, ভারতের কৃষ্ণ মৃত্তিকা এটাও তো বলা হয়ে গেছে, উপগ্রহ চিত্রও বলা হয়ে গেছে, বেঞ্চমার্কও বলে দিলাম। চলো ডবল করে টাইপিং হয়ে গেছে। হ্যাঁ, এইগুলোই থাকলো আজকের, অবশ্যই তোমরা এইগুলো মন দিয়ে করে নেবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। আর পরবর্তীতে এইরকম জিওগ্রাফির কোশ্চেনগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক প্রদান করবে, কারণ তোমাদের লাইক এবং তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভিডিওগুলো করতে কিন্তু আরও উৎসাহিত করবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশোনা করো।